আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। যে যেখান থেকে লাইভটি দেখছেন বা যুক্ত হচ্ছেন সবার কাছে অনুরোধ থাকবে লাইভটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন আরেক মাইনকে চিপায় পড়ে গেছে ফ্যাসিস্ট তারেক। একদিকে পাক জামাতি এনসিপি জঙ্গি, আর অন্যদিকে ভারত এক মহা উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। আর এই সংকট আগামী ২৬ তারিখের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী দিন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, কারণ আরও কিছু বিষয় আমার জানার আছে, আমি এখনো পাইনি, হাতে আসেনি। তবে এই মুহূর্ত থেকে আপনারা ইতিমধ্যে এটি জেনেছেন যে আজকে অবধি ফ্যাসিস্ট তারেক সে দিল্লিতে যাবেন না বা যাবেন কি না এ বিষয় নিয়ে বেশ কয়েকটি শর্ত বা তিনি কিছু বিষয় দিয়ে দিয়েছেন। মানে কমরহীন তারেক, ফ্যাসিস্ট তারেক, বা এটা আপনি বাদ দিয়ে দেন যে কমর না, অনেক শক্তপোক্তই তারেক, এটাই ধরে। বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, তিনি দক্ষিণ এশিয়ার তৃতীয় গণতন্ত্রের দেশ এবং এত বড় বিশাল দেশ, সেই দেশের প্রধানমন্ত্রীকে তিনি সেই দেশে যাবেন, শর্ত দিয়ে যাবেন, তার সেই শর্ত তারা মানবে। বিষয়টি অত্যন্ত একটা হাস্যকর ব্যাপার যে তার শর্তে তিনি শর্ত দিবেন, সেই শর্ত মানবে, এরপর ভারত কি বিপদে পড়ে গেছে যে তারেক না আসলে তারা সেই বিপদ থেকে উদ্ধার হবে না বা উদ্ধার হচ্ছে না। তারেক আসবে তবে তারা সেই উদ্ধার হবে। বিষয়টা এমন, এই কারণে সে শর্ত দেয় নাকি। আমরা দেখি বিভিন্ন গণমাধ্যম, এটা অফিসিয়ালি কথা কিনা জানি না, কিন্তু গণমাধ্যম আছে তিনি তিন শর্ত দিয়েছেন। দেখেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মশলা থেকে শুরু করে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, ডাল, যা বলেন ইত্যাদি। এরপরে আপনার এই যে তিস্তা চুক্তি, সেটি নবায়ন ডিসেম্বর পর্যন্ত আছে। আওয়ামী লীগ সরকারের সময় যেটা ছিল, সেই চুক্তি ডিসেম্বর পর্যন্ত, সেটি নবায়ন না হলে পানির জন্য মহা সংকটে পড়ে যাবে দেশের সাধারণ মানুষ। এরপরে তো বিদ্যুৎ, গ্যাস, এসবের বিষয় তো আছেই, ভিসার বিষয় আছে। অন্যদিকে আপনারা জেনেছেন যে জামাত, এনসিপির জুলাই জঙ্গিরা, তারা ইতিমধ্যে তারেকের সামনে একটা লাল দাগ দিয়ে দিয়েছে যে সে ভারতে যেতে পারবে না। সে ভারতে গেলে একটা হুঙ্কার তারা মারছে। এখন ফ্যাসিস্ট তারেক যদি ভারতে সফরে যায়, তাহলে দেশে জামাতি এবং এনসিপির জঙ্গিরা তারা তার বিরুদ্ধে অবস্থান নেবে এবং হয়তো রাজপথে সক্রিয় হবে। আর অন্যদিকে সে ভারতে যদি না যায়, তাহলে এই যে পানি বন্টন, তিস্তা চুক্তি, এইগুলো, এই যে নবায়ন, যেটা ডেট শেষ, এই নবায়ন আর করবে না তারা। কারণ সব কিছু জায়গায় ফোনের মধ্যে বসে ফোনে বললে আমি চাই ভিক্ষা, দূর থেকে ভিক্ষা চাইলাম, দিলাম না, এটা হয় না। ভারত যদি হার্ড অবস্থানে যায় যে তোমাদের পয়সা আছে, তোমাদের তো আর বলি না যে আমাদের টাকা দিয়ে আমাদের দেশ থেকে কিনে নিতে হবে, অন্য দেশ থেকে কিনো। আজকে জানেন আওয়ামী লীগ সভানেত্রী তিনি দেশ থেকে আসার পরে বলেছিলেন, আমি 2 বছরের জন্য খাদ্য, শস্য, অর্থ এগুলো মজুত রেখেছি। 2 বছর শেষ, এরই মধ্যে আপনারা দেখেছেন দেশে কি পরিমাণ হাহাকারে লেগে গেছে। আর এর জন্য তারা আওয়ামী লীগকেই দোষারোপ করতেছে, এই দায় বিএনপি না। কারণ বিএনপির প্রচুর মেধা আছে, তাদের প্রচুর বিদ্যুৎ উৎপাদন, গ্যাস উৎপাদনের মেধা আছে, কিন্তু আজকের এই সমস্যাগুলো তারা বলতেছেন তাদের ভাষ্য অনুযায়ী এটা আওয়ামী লীগ সরকারের সময় করেছে। এখন আপনারা যারা দেশের জনগণ আছেন, আপনারা এটা প্রমাণ করবেন যে আওয়ামী লীগ যদি এই ভারতকে গ্যাস দিয়ে দেয়, তো ভারতকে নয়, ভারতকে গ্যাস দিয়ে দিছে, তখন তো যাই হোক সাধারণ মানুষ এত, আজকে যে সংকট লাইনের গ্যাসের, এই সংকটটা তো তৎকালীন সময় ছিল না। সিএনজির যে সংকট, এটা তো আর ছিল না। বিদ্যুতের কথা বলেন, বিদ্যুতে তখন লোডশেডিং, গ্রাম গায়ে দেখা যেত যে 24 ঘন্টায় 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতো বিদ্যুৎ থাকতো না, বা 3 ঘন্টা সর্বসাকুল্যে বিদ্যুৎ থাকতো না। কিন্তু আজকের এই মহা সংকট, অর্থাৎ জনগণ এখন বলতেছে
যে সে যদি দিয়েই দেয়, তার যদি দায়ী থাকে যে সেই দায়ী তো আমাদের ভালো। মোদ্দা কথা, জনগণের যেটা প্রয়োজন সেটাই তো। এখন এইগুলো থেকে বাংলাদেশের জনগণকে পরিত্রাণ দিতে হলে তাকে অবশ্যই ভারতে সফরে আসতে হবে। আর সফরের কিছু নির্ধারিত ডেট আছে, সেই ডেট মাফিক তাকে ভারতে যেতে হবে। এছাড়া সে ভারতে যেতে পারবে না। ভারতে গেলেও তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠক করতে পারবেন না, তার দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এরপরে তিনি এসে ওই যে পররাষ্ট্রমন্ত্রী বা অন্য অন্য কয়েকজন মন্ত্রী বা সচিব পর্যায়ের ব্যক্তিদের সাথে তিনি হয়তো বৈঠকের সুযোগ পাবেন। আপনারা জানেন ডেভিড ইনুস কোন আমন্ত্রণ তার ছিল না ভারতে, কিন্তু সেই আমন্ত্রণ ছাড়াও ভারতে আসার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, যেটা পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে স্বীকার করেছেন। সম্প্রতির সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য বাংলাদেশের ওই চেয়ারটায় যে বসে আছে তার ভারত সফর অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। এখন কথা হচ্ছে সে ভারতে আসলে বিএনপি, এই জামাত, এনসিপি জঙ্গিরা তার বিরুদ্ধে সোচ্চার হবে। আর এটি না আসলে তাকে একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছে। খালেদা জিয়া মারা যাওয়ার পরে ভারত থেকে একজন স্পিকার সেখানে গিয়ে সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির শোক বার্তা পৌঁছে দিয়েছেন। তার স্ত্রী, কন্যা তাকে সহ ভারতে আমন্ত্রণ জানিয়েছেন, ঘুরে যাওয়ার জন্য জানিয়েছেন, আপনারা জানেন। তো আজকেও আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব তিনিও একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ভারতে যদি এই সফরে যদি তিনি না যান, এই আমন্ত্রণে যদি না যান, তাহলে এটা তারা কখনো ভালোভাবে নিবে না, ভালো চোখেও নিবে না। আর এটা চিরন্তন সত্য কথা ভাই, আপনি মানেন আর না মানেন, যিনি আপনার বড়, আপনার চারিদিক থেকে যার প্রভাব প্রতিপত্তি রয়েছে, তার সাথে কখনো আপনার পাঙ্গা নেওয়া, বা যার কাছে আপনার দেশের বড় একটি অর্থনীতি, আপনার দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নির্ভরশীল, সেই দেশের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজেদের দেশের জনগণকে মহা সংকটের মধ্যে ফেলে দেওয়া। কিছুদিন আগেও আপনারা দেখেছেন কাঁচামরিচ বাংলাদেশের ইতিহাসে 500-600 টাকা কেজিতে গিয়ে পড়ে গেছে। সেখানে ভারত থেকে যেই কাঁচামরিচ আসা শুরু করলো, অনেকে বলতেছেন যে 150 টাকা কেজিতেও কিনতেছে, 100 টাকা কেজিতে নেমে আসছে, সেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই জিনিসগুলো আজকের এই কাঁচামরিচ যদি আপনার যুক্তরাষ্ট্র বা পাকিস্তান থেকে আনা হতো বা কেনা হতো, টাকা তো আছে, তাদের থেকে কিনেন, তাহলে কোথায় গিয়ে ঠেকতো এর দাম? আপনারা এক সিএনজি গ্যাস, সিলিন্ডারের গ্যাস, সেটা আপনারা এটা থেকেই উপলব্ধি করতেছেন। সুতরাং দেশের জনগণের কথা যদি ফ্যাসিস্ট তার চিন্তা করে, দেশের কথা যদি চিন্তা করে, তাহলে অবশ্যই তাকে আসতে হবে, তাকে ভারতে যেতে হবে। আর তা না হলে তিনি যদি মনে করেন যে এই পাকিস্তানি জামাতি আর জুলাই জঙ্গিরা তাকে চেপে ধরতে পারে, তিনি যাবেন না। ওয়েল, না গেলেও যে আগে সবসময় একটা কথা বলি, গেলে ভালো, না গেলে আরো ভালো, সেটা তার ব্যাপার, সেটা একান্ত তার। কিন্তু তিনি যে উভয় সংকটে মহা একটা মানকে চিপায় নতুন করে আছেন, এটা চিরন্তন সত্য। আর এখানে তার ভিতরে আর একটা ভয় কাজ করেন, যে জানেন যে তার মা মারা যায় নভেম্বরের 29 তারিখ রাত 11:30, যখন তাকে ডিপ ফ্রিজে ভরে রাখে। সে ডিপ ফ্রিজে মায়ের লাশ রাখা অবস্থায় তিনি তার কিছুদিন পরেই ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে দেশে আসার, আমার এই মুহূর্তে দেশে আসা জরুরি, প্রয়োজন, আমি যা বুঝি, কিন্তু দেশে আসার বিষয়টা একান্ত আমার উপর নির্ভর করে না। ঠিক তার 7 দিন পরেই 25শে ডিসেম্বর ফ্যাসিস্ট তারেক দেশে আসলো। দেশে এসে তার, জানেন বাংলাদেশে কোনো নাগরিকত্ব ওর ছিল না, মুচলেকা দিয়ে গেছিল, সেই নাগরিকত্ব বাংলাদেশে ফিরিয়ে আনা। এর মধ্যেও কিন্তু তার মায়ের মনোনয়ন ফর্মও জমা দেওয়া হয়। ঠিক আমি কিন্তু তার 4 ঘন্টা আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে ফ্যাসিস্ট তারেক সিদ্ধান্ত নিয়েছে, বা বিএনপির যে ঘরোয়া মিটিং, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এখন তারা খালেদা জিয়ার মৃত্যুর অফিসিয়ালি ঘোষণা দিবেন যে তিনি মারা গেছেন। আর এর আগে আপনারা দেখেছেন বারবার মিডিয়ার সামনে তার চিকিৎসকরা মিথ্যা ফুলজুরি, খুবই ক্রিটিক্যাল অবস্থা, এখন অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যায় বা গেছে। কিন্তু গেছে তো আরো 25 দিন আগে। পাক্কা 1 মাস ডিপ ফ্রিজে তাকে ভরে রেখা, এরপর তারা ডিসেম্বরের 30 তারিখে, তথা 1 মাস 1 দিন, মানে 31 দিনের মতো ডিপ ফ্রিজে রাখা, পরের ডিসেম্বরের 30 তারিখে তার মৃত্যু ঘোষণা করে। এখন প্রশ্ন, কি ছিল যুক্তরাষ্ট্র ভারতের সাথে সেই 10টি চুক্তি, যে চুক্তির ভিত্তিতে
যে লোকটা এক সপ্তাহ আগেও তার মায়ের জানাজা আসাটা অনিশ্চিত হয়ে পড়েছিল, এরপরে তিনি হুট করে দেশে আসলেন, মায়ের জানাজা নিলেন, ডিপ ফ্রিজ থেকে তাকে বের করলেন, সবকিছুই হলো। দেশে এসেই তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল পাইলেন, রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর মর্যাদায় তার মায়ের জানাজা, দাফন, সালাম সবকিছু শেষ করলেন। এরপরে একটা কথিত নির্বাচনে তিনি দেশের আনুষ্ঠানিক প্রধানমন্ত্রী। কিন্তু বেসিক্যালি তিনি ডিসেম্বরের 25 তারিখে প্রধানমন্ত্রীর প্রোটোকল সবকিছু সুযোগ সুবিধাই পান। এবং আপনারা এটা জানেন যে দেশের যদি প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি একটা দেশের নাগরিকত্ব ছেড়ে দেয় আর সেই দেশে যদি তার কোনো গার্ডিয়ান না থাকে, গার্ডিয়ান বলতে তার বাবা মা, তারা যদি জীবিত না থাকে, মারা যায়, তাহলে ওই দেশের নাগরিকত্ব পেতে তার জন্য আইনানুগভাবে অনেক সমস্যার সম্মুখীন, অনেক সময়ের ব্যাপার লেগে যায়। এই কারণেই মূলত ফ্যাসিস্ট তারেক এই জিনিসটা জেনেই তার মায়ের মৃত্যুর ঘোষণাটা আগে ভাগে দেয় নাই। তার মায়ের ওই যে মৃত্যু অবস্থায় তার ফিঙ্গার টিপসই নিয়ে একদিকে তার মনোনয়ন ফরম জমা দেওয়া, অন্যদিকে আর ভোটাধিকার গ্রহণ করা, অর্থাৎ দেশের নাগরিকত্ব গ্রহণ করা, এটি সে গ্রহণ করে। এরপরে 30 তারিখে তার মৃত্যুর ঘোষণা, পরবর্তী সবকিছুই আপনারা জানেন, সেই ইতিহাস। কিন্তু যে প্রশ্ন, যে বিষয়গুলো আমরা বারবার বলে আসছি, যে 7 দিন আগে যে লোকটা লাইভে এসে বলো তুমি আসতে পারো না মায়ের জানাজা, 7 দিন পরে এই মুহূর্তে তুমি কিভাবে দেশে আসলা, এরপরে কিন্তু সেই ব্যাখ্যা কিন্তু বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত দেয় নাই। মনে রাখবেন আপনারা, আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা জানি না, কিন্তু এই দিন না দিন ঘুরবে, খুব অচিরেই দিন ঘুরছে, মধ্যবর্তী নির্বাচন আসছে এবং সেটা 27-এর মধ্য সময় যেতে হবে না, মার্চ বা এপ্রিলের মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচন পরবর্তী সময় এভার কেয়ার হাসপাতালে যিনি পরিচালক আছেন, বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডাক্তার জাহিদ, এদেরকে যখন আপনারা ধরবেন, রিমান্ডে নেবেন, জিজ্ঞাসাবাদ করবেন, তখন তার মৃত্যুর আসল রহস্য আপনারা জানতে পারবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা জিয়ার যেমন জীবদ্দশায় তার 6টা ছিল জন্মদিন, এই 6টা ভুয়া জন্মদিনের মাধ্যমে আল্লাহ তার উপর দেখেন প্রাকৃতিক কি নিয়ম, আল্লাহর কি বিধান, কি শাস্তি, তার মৃত্যুর সঠিক ডেটটাও এই দেশের সাধারণ জনগণ জানতে পারে না। যদিও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? খালেদা জিয়া। অথচ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার যেমন জন্মদিন 5টা 6টা, তার মৃত্যু দিনও 3টে 4টে হয়ে গেল। তারেকের তাদের অফিসিয়ালি ভাবে তারা বলবে ডিসেম্বরের 30 তারিখ, কিন্তু এইটা চিরন্তন সত্য কথা, তিনি নভেম্বরের 29 তারিখ রাত 11:30 মারা গেছে। এই বার্তা আমার নিজের বানানো না, এই তথ্য আমি নিজে বানাই নাই। 11 দলীয় জোট তথা জামাতের সাথে বিভিন্ন ইসলামিক জোট করা একজন আমাকে মেসেজ করে বলেছেন, সেই 11 দলীয় জোটের কোন একটি ইসলামী সংগঠনের মহাসচিবের গাড়ির ড্রাইভারের পরিচয় দিয়ে তিনি বলেছেন যে খালেদা জিয়া নভেম্বরের 29 তারিখ রাত 11:30 মারা গেছেন। বলেছেন পুলিশ এক কর্মকর্তা পরিচয় দিয়ে বলেছেন আমি ডিবিতে আছি, ভাই তিনি মারা গেছেন, এটি রাত ওই নভেম্বরের 29 তারিখে তিনি মেসেজ করে বলেছেন। এমন অনেক মেসেজ আছে। আপনারা দেখেছেন শিবিরের একটা ছেলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে তারেক রহমান 25 তারিখ আসবে আর 30 তারিখ খালেদা জিয়া মারা যাবে। এখন প্রশ্ন আসতেই পারে কিভাবে এত তাড়াতাড়ি তারেক রহমান দেশে আসার আগেই তিনি এই স্ট্যাটাস দিয়ে দিলেন? কারণ এগুলো ছিল সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত, আর এইটা ওরা কিন্তু আগে ভাগে সবকিছু জানেন যে তারেক কবে দেশে আসবেন আর কবে খালেদা জিয়া মারা যাবেন। অর্থাৎ খালেদা জিয়া মারা অনেক আগেই গিয়েছেন। আপনারা জানেন খালেদা জিয়া যখন মারা গেছেন, সেই তথ্য যখন এই ফেসিস তারেক গঙের এই বিএনপির পক্ষ থেকে এই যে চখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল সহ তার ব্যক্তিগত চিকিৎসক যখন গণমাধ্যমের সামনে এসে বলেছিল, তখন কিন্তু তারা হাউমাউ করে কান্না করে দিয়েছিল, শোকে বিজড়িত হয়ে তাদের চোখে পানি চলে আসছিল। কিন্তু যেদিন খালেদা জিয়া মারা গেছে, সেই তথ্য যেদিন তারা বলেছিল, সেই অফিসিয়ালি যেদিন ঘোষণা দিয়েছিল, তখন কিন্তু কেউ আর কাঁদে নাই, তাদের চোখে সেই পানি ছিল না। কারণ শোক তো তারা 1 মাস আগে বয়ে ফেলেছে, এই শোক তো আর থাকে না, এটা স্বাভাবিক। আপনজন চোখের সামনে যখন মারা যায়, তখন যে একটা কষ্ট আঘাত আসে, ধীরে 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 সেই কষ্টটা মানুষের আস্তে আস্তে লাঘব হয়, ভুলে যেতে লাগে, আগের মতো ওই কষ্টটা থাকে না। এরপরে থাকে অনেক স্মৃতি, অনেক হতাশা। সুতরাং সেই জায়গাটা থেকে আপনারা লক্ষ্য করেছেন যে 30শে ডিসেম্বর 2025 সেদিন কিন্তু তাদের চোখে পানি ছিল না। যখন তার মৃত্যুর ঘোষণাটা অফিসিয়ালি আসে, তখন তৃণমূলের বিএনপির যারা তৃণমূলের ছিল, যারা যে বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী, বিভিন্ন থানা কমিটির সভাপতি, ওরা তো আগে জানে না, ভিতরের খবর আসল ঘটনা কিছুই জানে না। আর ওই তৎকালীন সময় থেকে যে আমি বলে আসতেছিলাম এই কথা ওরা বিশ্বাস করবে না, এইটা স্বাভাবিক।
ওরা কেঁদেছিল, কিন্তু হাই কমান্ডের কেউ কাঁদে নাই। কারণ হাই কমান্ডের ওরা তো নভেম্বরের 29 তারিখে কেঁদে ফেলেছে, 29 তারিখ কেঁদেছে, 30 তারিখ কেঁদেছে, ডিসেম্বরের 1 তারিখে কেঁদেছে, 5 তারিখ পর্যন্ত কেঁদেছে। এরপরে তারেক চলে আসছে, এরপরে ক্ষমতা বন্টন, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এইগুলো বন্টন ছিল। আপনারা জানেন বিএনপির অনেক যারা এমপি প্রার্থী ছিলেন তারা অনেকেই বলেছিল যে মানে সিট ভেদে, বিভিন্ন আসন ভেদে মহাজনকে টাকা দিতে হয়। ছোট আসনগুলোতে 20 কোটি, সর্বনিম্ন 20 কোটি টাকা থেকে শুরু করে 200 কোটি টাকা পর্যন্ত তাকে কমিশন দেওয়া বা ঘুষ দিয়ে তার থেকে মনোনয়ন নেওয়া হচ্ছিল। এই ধরনের অনেক স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরেছি ভাইয়ের আমার। এখন কথা হচ্ছে এই মুহূর্ত থেকে ফ্যাসিস্ট তারেক যদি দেশের কথা, দেশের জনগণের কথা চিন্তা করে, তাহলে সে পাক জামাতি এবং জুলাই জঙ্গিরা কি বলে না বলে সেই দিকে সে কর্ণপাত না করে শুধু দেশের জনগণের কথা চিন্তা করে তিনি ভারত সফরে যাবেন। যদি তিনি না যান, তাহলে ভারতকে যেভাবে দেশের শত্রু বানানো হবে, এই সরকারের শত্রু বানানো হবে। আমরা শুধু ভারতের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই সরকারের সাথে বিএনপির, এই ফ্যাসিস্ট তারেক সরকার এবং এই পাক জামাতি সরকারের সাথে বাংলাদেশের 20 কোটি জনগণের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন যে 2025 সালের 26 সালের 12ই ফেব্রুয়ারি যে ডেভিল ইনুসের অধীনে যে কথিত নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশে প্রায় হাতে গোনা সর্বসাকুল্যে 2 কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। তার মধ্যে 1 কোটির অধিক মানুষ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারগণেরা ছিল, যে আওয়ামী লীগের ভোটারগণের কাছ থেকে তারা আগে ভাগে হাত পা ধরে বলেছিল আমরা ফিরে আসলে দেশের গণতন্ত্র ফিরে আসবে। দেখেন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের দল 2টা, একটা আওয়ামী লীগ একটা বিএনপি। স্বাধীনতার পক্ষের দল 2টা বললে ভুল হয়। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, আর বিএনপি স্বাধীনতার পক্ষের দল, দাবি করা পক্ষের দল। এইভাবে কিন্তু তারা ভোট চেয়েছিল আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়ে, তৃণমূল কর্মীদের কাছে গিয়ে আশ্বস্ত করেছিল আমরা যদি এমপি হইতে পারি, আমরা বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে ডেভিল ইনুসের সময় যা কিছু হয়েছে সেগুলো তোমাদের সাথে হবে না, তোমরা নির্বিঘ্নে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে রাজনীতি করতে পারবে। এমন 10টি চুক্তি, সেই 10টি চুক্তির মধ্যে হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশে জঙ্গি এবং উগ্রবাদী পাক জামাতি এদের বিষয়ে 0 টলারেন্সের নীতি নিতে হবে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সাথে জঙ্গিদের বিষয় সর্বভাবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ রকমের শক্তি প্রয়োগ করে 0 টলারেন্স নীতিতে থাকতে হবে। আইন এবং সংবিধান অনুযায়ী সরকার পরিচালিত হবে এবং সকলের জন্য এমন একটা ফিল্ড তৈরি করতে হবে যে সকল রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে তারা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে এবং রাজনীতি যেন করতে পারে। এটাই ছিল সেই 10 চুক্তির মধ্যে অন্যতম চুক্তিগুলো। কিন্তু ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় এসেই সেই সকল চুক্তিগুলো ভুলে গেছে। এখন ফ্যাসিস্ট তারেক এটা খুব ভালো করে জানে যে আমি যদি এই মুহূর্তে ভারত সফরে যাই, তাহলে ভারতের প্রধানমন্ত্রীর সামনে আমাকে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন দক্ষিণ এশিয়ার মিস্টার ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর সাহেব, সেখানে উপস্থিত থাকবেন। তাদের দুজনের অনেক কঠিন করা প্রশ্নের সম্মুখীন হবেন। তিনি সেই সকল প্রশ্নের জবাবটা কি দেবেন, তিনি সেই প্রশ্নের উত্তর কি দেবেন। অর্থাৎ প্রধান শিক্ষকের সামনে এই প্রশ্নের উত্তর না দিতে পারলে কতটা লজ্জার হবে এবং কতটা সমস্যার সৃষ্টি হবে, একবার এটা কিন্তু ওই হারে হারে বুঝতেছে। সুতরাং এই তারপরেও সবকিছু উপেক্ষা রেখে যে কোনো ভাবেই হোক না কেন তার উচিত হবে দেশের জনগণের প্রতি যদি তার ন্যূনতম দায়বদ্ধতা থাকে, দেশের জনগণের প্রতি যদি তার ন্যূনতম দায়বদ্ধতা থাকে, তাহলে তিনি অবশ্যই এই যে পাক জামাতি এবং এই সকল জুলাইয়ের জঙ্গি এনসিপি, এই আল কায়দা, লস্করি তৈয়বা, এই সকল জঙ্গিদের সমস্ত হুঙ্কার ধুঙ্কার উপেক্ষা করে তিনি শুধু জনগণের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে তিনি ভারত সফরে যাবেন। আর যদি তিনি না যান, তাহলে মুহূর্তের মধ্যে বিশ্বাস করেন ভাই, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন আমি 2 বছরের খাদ্য, শস্য এবং অর্থ রেখে আসছি, বর্তমানে সেগুলো শেষ। দেশে এরই মধ্যে কিন্তু হাহাকার লেগে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। ফ্যাসিস্ট তারেক সরকার গঠনের পরে এখন পর্যন্ত আজ পর্যন্ত বলতে পারবে না যে তার সরকার ক্ষমতায় আসার পরে এখন পর্যন্ত ডেভিল ইনুসের সময় থেকে বন্ধ হয়ে যাওয়া যে সকল শত শত কারখানাগুলো, কর্মহীন বেকার হয়ে যাওয়া লক্ষ লক্ষ শ্রমিকগুলো তারা তাদের চাকরি ফিরে পেয়েছে, একজন মানুষের চাকরি ফিরে পায় নাই। বরঞ্চ বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের কারণে এরই মধ্যে দেশের মধ্যে আরো নতুন করে 300-র অধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, নতুন করে আরো কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আজকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মহীন হয়ে পড়েছে। মানুষের মধ্যে যত বেশি বেকারত্ব বাড়ে, তত বেশি অন্যায় অপরাধের সীমাহীন ভাবে বেড়ে যায়। আর এই মুহূর্তে একজন মানুষের
ঘুম থেকে ওঠার পরে তার প্রয়োজনীয় কাজবাজ কি থেকে আপনারা খুব ভালো করে জানেন। তাকে ওয়াশরুমে যেতে হয়, তাকে ফ্রেশ হতে হয়, প্রত্যেকটা কাজের সাথে পানির সংশ্লিষ্ট, পানির সম্পর্ক রয়েছে। আপনার পানি ছাদের উপরে উঠাতে হলে মোটর চালাতে হবে, বিদ্যুৎ নাই। আপনার ঘরের খাবার খেতে হলে গ্যাসের প্রয়োজন হবে, গ্যাস নাই। আপনি বাইরে যাবেন, কর্ম করতে যাবেন, আপনি যদি গাড়ি চালান, যানবাহন চালান, সেই যানবাহনে কি দিয়ে চলবে? তেল নাই পাম্পে, গ্যাসে চলে, গ্যাস নাই পাম্পে, কোথায় পাবেন? আপনি যাবেন চাকরির জন্য উদ্দেশ্য, আপনি যে অফিসে যাবেন, অফিস বলবে আমাদের সব কিছু সংকটের সময় অফিস চালাতে পারছি না, আগামী মাসে হয়তো অফিস বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবে করে এরই মধ্যে কয়েক শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এই ফ্যাসিস্ট তারেক সরকারের সময়। এর মধ্যে নতুন করে একটা কারখানা তো তিনি চালু করতে তো পারেনই নাই, বরঞ্চ আরো প্রায় ৩০০-র অধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। হুড় করে আমি আপনাদের মাঝে উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, আগামী ১ মাসের মধ্যে আরো প্রায় ২০০ কারখানা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। এই দেশ একেবারে পুরোপুরি ভিক্ষার দেশে পরিণত হবে। বা বিশ্বের এমন কোন একটা দেশ আপনি দেখাইতে পারবেন না যে দেশ উন্নয়নশীল দেশ থেকে মাত্র ২ বছরের মধ্যে ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ একমাত্র বিশ্বের ইতিহাসে এখন একটা দেশই আছে, সেটা বাংলাদেশ, যে মাত্র ২ বছরের মধ্যে উন্নয়নশীল দেশ থেকে এখন নিম্ন আয়ের দেশ এবং ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে। আজকে দেশের জনগণের হাতে ভিক্ষার জন্য থালাবাটি ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে দেশের জনগণ বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য তারা রাস্তায় আন্দোলন করতেছে। আপনারা খুব ভালো করে জানেন, বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশের মানুষ যখন বিদ্যুতের জন্য হাহাকার করছিল, মাসের পর মাস সেই বিদ্যুতের দাবিতে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল, আন্দোলন নেমেছিল। সেই সকল আন্দোলন দমানোর জন্য পুলিশ গুলি করে সেইখানে ১৩ জনকে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল সাধারণ বিদ্যুতের দাবিতে যারা নাম মাঠে নেমেছিল। আপনারা জানেন এই ফ্যাসিস্ট বিএনপি সরকারের সময় যখন আজকের যে এত বড় বড় লম্বা লম্বা কথা বলে, আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত শীর্ষ জঙ্গি মামুনুল হক, এই মামুনুল হকের বাপ তিনিও একটা আন্দোলন করেছিলেন, কৃষকদের আন্দোলনের মুখে পড়ে কৃষকদের সাথে নিয়ে তার সেই আন্দোলনে তো তৎকালীন সময় বিএনপি সেখানে গুলি চালাইয়া ৩ জনকে হত্যা করেছিল। আপনাদের সেই ইতিহাস মনে আছে। এই মুহূর্ত থেকে দেশের জনগণেরই মধ্যে আপনারা দেখেছেন অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, তার মৌলিক অধিকারের জন্য এরই মধ্যে হাহাকার লেগে গেছে বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আর এই মুহূর্তে যদি ভারত পানি বন্ধ করে দেয় এবং আমাদের তেল, মশলা, এই তরি তরকারি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি তারা বলে দেয় যে তোমাদের অন্য দেশ থেকে কিনো, আমরা আপাতত তোমাদের দেশে বিক্রি করব না। আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু পশ্চিমা দেশগুলো বাংলাদেশের উপরে বিভিন্ন বিষয়ে সতর্কতা জারি করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে যে বাংলাদেশে আল কায়দা জঙ্গিরা ঘাঁটি গড়ার প্রস্তুতি নিচ্ছেন বা ঘাঁটি গড়ার চেষ্টা করতেছেন। বাংলাদেশে ইতিমধ্যে আল কায়দা জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে, লস্করি তৈয়বার ঘাঁটি ইতিমধ্যে হয়ে গেছে। আর এই ঘাঁটিগুলো ২৪-এর ৫ আগস্ট এই সকল ঘাঁটি থেকেই তারা ক্ষমতা দখল করেছিল। এই ঘাঁটিগুলো মূলত এই এনসিপি নামক এই সকল জঙ্গিদের মুখোশ পরে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো তাজা তাজা বোমা তৈরি করতেছে। বিভিন্ন সময় জুতার সাদৃশ্যে তারা বোমা তৈরি করতেছে, ছুরির সাদৃশ্যে বোমা তৈরি করতেছে, চিপসের প্যাকেটের মধ্যে জুতা তারা বোমা তৈরি করতেছে। এরপর রান্নার যে কুকার, যে রাইস কুকার রয়েছে, সেই রাইস কুকার সাদৃশ্যে তারা বোমা তৈরি করতেছে। ফুটবলের সাদৃশ্যে, ব্যাটের সাদৃশ্যে, নতুন নতুন সাদৃশ্যের মাধ্যমে তারা বোমা তৈরি করতেছে। এই সকল বোমা দিয়ে তারা কাদের উপরে নিক্ষেপ করবে আপনারা খুব ভালো করেই জানেন। ১ থেকে ৬ সাল পর্যন্ত বিশ্বে বাংলাদেশ পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশে কয়েকটা রাষ্ট্র থেকেই, বিদেশের অনেক আদালত থেকেই বাংলাদেশে একটি শীর্ষ জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে এমন রায়ও এসেছিল। সেই জায়গায় যেতে আর বেশি সময় লাগবে না, আর বেশি দিন যাবে না। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেককে বিশ্বাস করা মানে বিষাক্ত সাপকে বিশ্বাস করে কোলে তুলে নেওয়া, বা বিষাক্ত সাপকে আলিঙ্গন করে একই বিছানায় ঘুমিয়ে পড়া যে বিষাক্ত সাপ আমাকে সবল দিবে না। ফ্যাসিস্ট তারেককে বিশ্বাস করা মানে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া। ফ্যাসিস্ট তারেকের জন্ম চিন্তা করতে হবে, ফ্যাসিস্ট তারেকের পূর্ব উত্তর সুরিরাদের কথা চিন্তা করতে হবে। ফ্যাসিস্ট তারেক যিনি এই জুলাই আগস্টেও নাহিদকে ফোন করে বলেছিল, নাহিদ, যত লাশ পড়বে শেখ হাসিনার পতন ততই এগিয়ে আসবে। লাশ এবং মারো, কাটো, জ্বালাও, পোড়াও, বোমা মারো, কেটে মেরে ফেলো,
এটি হচ্ছে ফ্যাসিস্ট তারেকের রাজনীতি। সুতরাং ফ্যাসিস্ট তারেককে অন্তত পক্ষে দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভালোর জন্য চিন্তা করাটাই সবচাইতে বড় বোকামি। আর এই মুহূর্ত থেকে, এই সংশয় থেকে, এই সংকট থেকে বাঁচতে হলে, এই সংকট থেকে উত্তোলিত হতে হলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি জুলাই আগস্টের সর্বপ্রথম দায়ী করি এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে। আওয়ামী লীগের ওই ধরনের অ্যাবিলিটি ছিল। যত বিদেশি ষড়যন্ত্রই হোক না কেন, প্রশাসনের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে যতই ষড়যন্ত্র হোক না কেন, কোনো ষড়যন্ত্রী আওয়ামী লীগকে দাবায় রাখতে পারতো না, যদি আওয়ামী লীগ সেই দিন এই সকল জঙ্গিদের দমনের জন্য তারাও রাজনৈতিক কর্মসূচি দিত এবং তাদের প্রতিহত করার জন্য আওয়ামী লীগ যদি সাধারণ জনগণকে বাদ দিয়ে তাদের দলের শুধু নেতা কর্মীদেরকে যদি তারা বলতো লোকে বৈঠানি রাস্তায় নেমে পড়ো, এদেরকে প্রতিহত করো। কিন্তু সেদিন আফসোস, এই জনগণই তাদের যদি প্রতিহত করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় টিকে যেত, এই জনগণই আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতো এতগুলো মানুষকে হত্যা করে, এই সকল জঙ্গি নাটক সাজিয়ে, এই সকল জঙ্গির কথা বলে তোমরা এতগুলো মানুষকে হত্যা করে তোমরা ক্ষমতায় বসে গেছো। সুতরাং এই চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা কিন্তু তখন বুঝতেই পেরেছিলেন যে এই জনগণ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতেছে না। আজকে আমি বলতেছি, এইটা কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, এটা সরকার পতনের আন্দোলন, এইটা কোনো ছাত্র জনতার আন্দোলন নয়, এটা জঙ্গিদের আন্দোলন। এইটা কখনো তাদের যে মৌলিক আন্দোলনের কথা বলা হচ্ছে, কিছু শিল্পী, সাহিত্যিকরা, কিছু কথিত বুদ্ধিজীবীরা, কিছু সাংবাদিকরা মাঠে নেমে আসতেছে, বলা হচ্ছে এটা ছাত্র জনতার আন্দোলন, এইটা জঙ্গিদের আন্দোলন। কিন্তু তখন তার হাস্যকর যে একটা কিছু হইলেই জঙ্গি নাটক সাজান, একটা কিছু হইলেই রাজাকারের বাচ্চা বলেন, একটা কিছু হইলেই স্বাধীনতা বিরোধী বা সরকার বিরোধী বলে আপনারা নিজেদের মতো করিয়া সেটাকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেন এবং মানুষকে হত্যার যৌক্তিকতা তুলে ধরেন। এই কথাগুলো দেশের জনগণ বলতো। সুতরাং আমি মনে করি যে 24-এর 5 আগস্ট যা ঘটেছে বা এখন পর্যন্ত যা কিছু ঘটছে, এই জন্য দেশের জনগণ দায়ী। তাই এ থেকে বাঁচতে হলে, এ থেকে উত্তোলিত হইতে হলে আপনারা যে সকল জনগণরা সেদিন এই সকল জঙ্গিদের এবং এই জামাতি পাক বীজদের এবং এই অবৈধ বিহারি বাচ্চাদের কথা বিশ্বাস করে মগজ ধোলাইয়ের শিকার হয়ে রাস্তায় নেমেছিলেন, সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, আপনারা বুঝতে পারছেন সেদিন আপনারা কি পরিমাণ ধোঁকা খেয়েছেন। আর এই মুহূর্তে এখন আপনাদেরকে বাঁচার জন্য, বাঁচতে হলে আপনাদেরকে এই আগামীর যে মহা সংকট আসতেছে, সে মাথায় রাখবেন শুধু শেখ হাসিনার রাইখা যাওয়া সেই অর্থ এবং আপনাদের জন্য এই যে গরিব অসহায়ের মানুষের জন্য যে ভিজিটিং এর চাল ছিল, তার সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। এখন এ থেকে বাঁচার জন্য মহা সংকট, শুধুই সংকট নয়, ভয়ঙ্কর রকমের সংকট কিন্তু আসছে। এই বিদ্যুৎ, গ্যাস ইতিমধ্যে সংকট শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়ে গেছে 2-4-5 মাসের মধ্যে এই সংকট দূর হবে না, মিনিমাম 2 বছর লাগবে। কিন্তু 2 বছরের মধ্যে এই সংকট দূর হবে এইটাও কিন্তু নিশ্চয়তা দেয় নাই, বলছে মিনিমাম 2 বছর লাগবে। কত হাজার বছর লাগবে যদি এইভাবে চলতে থাকে এইটা বলা বাহুল্য। মাথায় রাখবেন, এই সকল মন্ত্রীর বাড়িতে গ্যাসের অভাবে যে রান্না বন্ধ তা কিন্তু নয়। এই সকল মন্ত্রীদের অফিস, বাসা বাড়ি সহ কোথাও 1 মিনিটের জন্য লোডশেডিং হয় না, 1 মুহূর্তের জন্য তাদের ঘরের এসি বন্ধ হয় না, ফ্যান বন্ধ হয় না, গ্যাসের চুলা বন্ধ হয় না, সবকিছু কিন্তু চলে তাদের। শুধু বন্ধ হয় আপনাদের খাওয়া বন্ধ, আপনাদের কর্ম বন্ধ, আপনাদের বিদ্যুৎ বন্ধ, আপনাদের। তাই এইগুলোর অধিকারের জন্য এই প্রাপ্য, আপনারা তো বলেছিলেন শেখ হাসিনার আমল ভাল লাগে না, এই সেই নাই, এই সকল পাইতে হবে, এই সকল সমস্যা, এই অনিয়মের বিরুদ্ধে সেদিন সোচ্চার হয়েছিলেন, ভাবছিলেন অনেক ভালো থাকবেন। সেই ভালো তো এখন বুঝতে পারছেন যে কি ভালো কি জুটাইয়া নিয়ে আসছেন। সুতরাং সেইখানে ফিরে যেতে হলে আজকে আওয়ামী লীগ সভানেত্রী তিনি একটা কথা আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, এ থেকে উত্তোলিত হতে হলে সব দেশবাসীকে, জনগণকে সাথে নিয়ে আমরা সেই পূর্বের ন্যায় আবারও বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করব, উন্নয়নশীল দেশে পরিণত করব ইনশাল্লাহ। বিদ্যুতের এই সমস্যা থাকবে না, গ্যাসের এই সংকট থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আর কোনো মানুষ মাবের শিকার হয়ে মরবে না, আর কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে না পারলে জীবন হারাতে হবে না, আর কোনো ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কেউ হুট করে ধর্ষণ করবে, হত্যা করে রাস্তায় বট জঙ্গলে ফেলে দিবে, তার বিচার হবে না, তা হবে না। সবকিছু নিশ্চিত করা হবে, তাদের জন্য করা হবে, জনগণের জন্য করা হবে। এখন তার জন্য কি করতে হবে? আপনাদের রাস্তায় নামতে হবে। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেক আর এই পাক জামাতি মিলিটারি ও এই সকল বিহারির বাচ্চা জুলাই জঙ্গিরা, এরা একই মায়ের 2 ভাই। একটা কথা বিশ্বাস রাখেন ভাইরা আমার, হলফ করে বলতে পারি, এটা বিএনপি সরকারে
জামাত বিরোধী দল, সম্পূর্ণ ভুল কথা। এইটা বিএনপি জামাত জোট সরকার, 1 থেকে 6 সালের যে জোট সরকারটা ছিল, যেটা আপনারা দেখেছেন, এইটা সেই জোট সরকার। আপনারা দেখেন নাই এই সাদা শকুন যখন সংসদে কিছুদিন আগে একটা আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক তিনি ফেল করে কান্দে করে দিয়েছিলেন। আবার তারা দেখবেন সংসদের ভিতরে বসে তাদের মধুর প্রেম, মধুর আলাপ, আবার রাস্তায় আসলে এবার তারা একে অপরকে টাইনে ফেলে ছিঁড়ে ফেলায়। এইটা তাদেরই মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা তাদেরই চুক্তি। সংসদে গ্যাসের কথা বলা হয় না, বিদ্যুতের সমস্যার কথা বলা হয় না, মব সন্ত্রাসের কথা বলা হয় না, কোথাও খুন হয়েছে সেই খুনিদের ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই কথা বলা হয় না। ভাইয়েরা আমার, গ্রাম গায়ের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। চাঁদাবাজরা, দখলবাজরা অসহায় কৃষকের জমি দখল করতেছে। বিএনপির কোন সন্ত্রাসী বাজারে যাচ্ছে, মুরগি বাকি চাইতেছে ব্যবসায়ীর কাছ থেকে, দেখলাম আজকে ভিডিওতে, বাকিতে মুরগি দেয় না, এই কারণে তাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে পুলিশে ধরাই দিল। প্রত্যেক জেলগুলোতে যান, থানাগুলোতে যান, প্রত্যেক থানা জেলখানা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীতে ভরা। কোন চোর, ডাকাত, বদমাশ, লম্পট, মব সন্ত্রাসী, বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজ, জামাতি, পাকিস্তানি, বিহারির বাচ্চা, জঙ্গি, সন্ত্রাসী কেউ কারাগারে নাই। সবাই উন্মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। সব সন্ত্রাসীরা যার যার মতো করে ভাগ বাটোয়ারা করে দেশের জনগণের রক্ত চুষে খাচ্ছে। এখন আপনারা যারা জনগণ রয়েছেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ভাইয়েরা আমার, এই সকল সন্ত্রাসীদের রক্ত মাসের পর মাস, বছরের পর বছর দিয়ে যাবেন, নাকি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রতিবাদ মুখর হয়ে উঠবেন। এই বিএনপি জামাত জোট সরকারকে বিতাড়িত করে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করবেন, দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন, দেশের ক্ষমতার যে মূল মালিক দেশের জনগণ, সেই জনগণের কাছে ক্ষমতা দিবেন। এইটা একান্ত সিদ্ধান্ত আপনাদের। কিন্তু মনে রাখবেন, আপনারা দেশের সাধারণ জনগণ যত সময় পর্যন্ত এই ফ্যাসিস্ট জামাত, এই জোট সরকারের বিরুদ্ধে প্রতিহত করার উদ্দেশ্যে রাজপথে নেমে না পড়বেন, যত সময় পর্যন্ত এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার না হবেন, দুর্বার আন্দোলন গড়ে তুলতে না পারবেন, যত সময় পর্যন্ত আপনাদের কণ্ঠ যুদ্ধ না চালাবেন, কণ্ঠ বন্ধ, তত সময় পর্যন্ত কিন্তু একটা দাবি আপনাদের পূরণ হবে না। সমস্যার পরে সমস্যা সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু দেখেছেন অনেক মন্ত্রীরা সত্য কথা মুখ ফসকে বলে ফেলেছে। সরকারি কর্মচারীদের বেতনে তাদের দিতে হচ্ছে ধার দেনা করে, লোন করে। বিদেশ থেকে লোন এনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে লোন করে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন। কোন একটা বিদেশি রাষ্ট্র এই দেশে ইনভেস্ট করতে চাচ্ছেন না, ইনভেস্ট করবেন না, কারণ এই দেশে গণতন্ত্র নাই। এই দেশে ইনভেস্ট এখন তারা করে কি মরবে? তাদের আর টাকা তো আর ডলার তো আর আকাশ গাছে ফলে না, কারণ এই দেশে তারা তো দেখে এই দেশে আইন নাই, আইনের শাসন নাই। পুলিশ আছে একটা বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের ধরার জন্য, সেনাবাহিনী, বিজেপি আছে একটা বড় স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলের নেতা কর্মীদের ধরার জন্য। এই সকল প্রশাসন আছে যে সকল জনগণ বলবে আমার ঘরে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেন। তুই বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেন, এই কথা কেন বললি? তোকে গ্রেপ্তার, তুই আওয়ামী লীগের দোষর, তোকে গ্রেপ্তার করা হবে। কোন একজন লোক বলবে আমি অসহায়, আমার ইনকাম নাই, আমি খেতে পাচ্ছি না, আগে কত ভালো ছিলাম, বর্তমানে এই হাহাকার লেগে গেছে, এই কথা কেউ বলবে, তে বলে তুই আওয়ামী লীগের দোষর। সুতরাং এই 17 বছরে না খাওয়া এই সকল সন্ত্রাসী এবং বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আপনারা যত দ্রুত সোচ্চার হবেন, যত দ্রুত প্রতিবাদ মুখর হয়ে উঠবেন, যত দ্রুত এদের বিরুদ্ধে আপনারা দাবানল সৃষ্টি করতে পারবেন, তত দ্রুত এদের হাত থেকে আপনি বাঁচবেন, পরিবারে বাঁচবে, আপনার স্বজন বাঁচবে, দেশ বাঁচবে। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেক এখন মহামানকাচি পায়। দেশের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ মুহূর্তের মধ্যে ও আর জীবন ওর মাথায় টোকা লাগুক, টোকা লাগতে পারবে না, সে এই স্বার্থ জলাঞ্জলি দিতে তার 1 মিনিটও দেরি করবে না। যেহেতু এটা বিএনপি জামাত জোট সরকার, তাই ওর জোটের এই জামাতি এবং এনসিপির জঙ্গিরা যেহেতু বলছে তুমি ভারতে যাইতে পারবা না, ওর ভারতে যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু ও যদি ভারতে না আসে তাহলে মহা সংকটে পড়বেন আপনারা দেশের সাধারণ জনগণ। তাই সিদ্ধান্ত আপনাদের, এই বিদ্যুৎ, এই গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য
আপনার কর্মসংস্থান, আপনার পরিবারের সদস্য সকলের নিরাপত্তা এবং অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান এই সকল মৌলিক অধিকারের বিষয় আপনাদের কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে এই মহা সংকট আর দূর হচ্ছে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। সকালে ভালো থাকুন। শুভরাত্রি। এত সময় যারা আমার সাথে লাইভটিতে যুক্ত ছিলেন আপনাদের অসংখ্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে লাইভটি শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।